আসসালামু আলাইকুম দর্শক, আমি শাহিদা। আমার এই চ্যানেলে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। গত সপ্তাহে আমাদের গাছ থেকে বেশ কিছু আম পাড়া হয়েছিল, আর এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে, তাই ভাবলাম আপনাদের সাথে এই আম দিয়ে টক ঝাল মিষ্টি আচারের রেসিপি শেয়ার করি, যাতে অনেকেরই উপকারে আসতে পারে। আর যাদের বাসায় রোদে দেওয়ার কোনো ব্যবস্থা নেই, রোদের কোনো সুবিধা নেই, তাদের জন্য আমার এই রেসিপিটি অনেক উপকারে আসবে। তো থাকুন আমার সাথে, দেখুন পুরো রেসিপিটি। আজকের আমের আচারটা আমি খোসা ছাড়াবো না, এটা খোসা সহই আমি বানাবো। তার জন্য আমগুলোকে সবার আগে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এরপরে এগুলোকে 2 টুকরো করে এটাকে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে কষটা ছেড়ে যায়। আর আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন পানিটা কালো হয়ে গেছে কষ ছেড়ে। এরপরে আমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। এখানে প্রায় 5 কেজির মতো আম ছিল। আমি যেদিন আমগুলো কেটেছিলাম সেদিন আমি আচারটা বানানোর সময় পাইনি, তাই আমগুলোকে আমি পলিথিনে করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তার 2-3 দিন পর আমি আচারটা বানিয়েছি, তাই আমগুলোর চেহারাটা একটু এরকম হয়েছে। তাতে কোনো সমস্যা নেই, এটা আচার দিলে পরে ঠিক হয়ে যাবে। এখন আচার দেওয়ার জন্য আমি একটা বড় কড়াইতে 1 কড়াই পানি নিয়েছি। পানিটা ফুটে এতে আমি 2 চামচ লবণ দিয়ে দিয়েছি। আর লবণের মধ্যে এখন আমি আমগুলো ছেড়ে দিব। আমগুলোকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে অল্প কিছুক্ষণ সিদ্ধ করব, যতক্ষণ পর্যন্ত পানিটা বলক না এসে যায়। পানিটা বলক এসে গেলেই আমি আমগুলোকে পানি ঝরা দিয়ে ছেঁকে নিব। এভাবে ভাপ দিয়ে নিলে আমের ভিতরে যে বাড়তি কষটা থাকে সেটাও ছেড়ে যায়। আর আমি যেহেতু আমগুলো রোদ দিব না, তাই এই পদ্ধতি দিয়ে আমের আচার বানালে আমটি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। পানি থেকে আমগুলোকে ঝরিয়ে নিয়ে আমি আমগুলোকে বড় একটা ট্রেতে নিয়ে ছড়িয়ে দিচ্ছি, যাতে এর ভিতরে এক্সট্রা যে পানিটা আছে সেটাও শুকিয়ে যায়। এটাকে আপনারা চাইলে ফ্যানের নিচে রেখে দিতে পারেন। আমি এখন আমার বারান্দায় রেখে দিব। আর যদিও তারপরেও কিছু পানি থেকে থাকে, তাহলে সেগুলোকে কিচেন ন্যাপকিন অথবা কিচেন টিস্যু দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে। কারণ পানি থাকলে আমের আচারটা ভালো হবে না, আচারটা নষ্ট হয়ে যাবে। এর জন্য কোনো পানি থাকা যাবে না। আম থেকে পানিটা শুকাতে থাক, এই সুযোগে আমি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছি যে এই আচারটা বানাতে আর কি লাগবে। আচার বানানোর জন্য সবার আগে আমি নিয়ে নিয়েছি একটা বাটিতে এখানে 2 চামচ সাদা সরিষা আর 2 টেবিল চামচ কালো সরিষা। দুইটা আমি একসাথে মিলিয়ে দেবো, আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। এরপর আমি এর মধ্যে 1/2 কাপের মতো হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি। আর কারণ আমি আগেই বলেছি আমের আচারে অথবা যে কোনো আচারে কোনো পানি ব্যবহার করা যাবে না। আর এই ভিনেগারটা দিয়ে ভিজিয়ে রেখে আমি এই সর্ষেগুলোকে বেটে নিব। এখন আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি, যেগুলো আমি গুঁড়ো করে নিব। এইখানে আমি কয়েকটা তেজপাতা আর 2-3টা শুকনো মরিচ আর কিছু পাঁচফোড়ন নিয়ে নিয়েছি, যেটা আমি ফোড়নে দিব। আর এইদিকে আমি 2 টেবিল চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 10-12টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলো আমি তেলে গুঁড়ো করে নিব। আর এগুলোকে সম্পূর্ণ মিহি গুঁড়ো করা যাবে না, এগুলোকে আধা ভাঙ্গা গুঁড়ো করে নিতে হবে। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি রসুন। আর এখানে আমি ইন্ডিয়ান রসুনটা নিয়েছি, আপনারা চাইলে দেশি রসুনটাও নিতে পারেন। আমি রসুনগুলোকে চোকলা ছুলে এগুলোকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিয়েছি, যাতে কোনো পানি না থাকে। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ আখের গুড় আর 1/2 কেজি চিনি। আমি আজকে গুড় এবং চিনি দুটো দিয়েই বানাবো। আপনারা চাইলে অথবা শুধু গুড় অথবা শুধু চিনি দিয়েও আচারটা বানাতে পারেন, কিন্তু আমার মনে হয় যে গুড়টা দিলে আচারের টেস্টটা আরও বেশি ভালো হয়, তাই আমি গুড়টা দিব। আর আমাদের গাছের আমগুলো যেহেতু অনেক বেশি টক, তাই এর মিষ্টিটা একটু বেশি লাগবে। তারপর এখানে আমি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। আর এখানে আমাদের লাগবে ভিনেগার আর সরিষার তেল। চলুন এখন আচারটা বানানোর পালা। আর এই যে আমার আমগুলো দেখুন, যেগুলো পানিটা পুরোপুরি শুকিয়ে গেছে, আর যেটুকু পানি ছিল সেটা আমি ন্যাপকিন দিয়ে অফ ক্যামেরায় মুছে নিয়েছি। এখন আচার বানানোর পালা। আচার বানানোর জন্য আমি বড় একটা কড়াই নিয়ে এটাকে চুলায় বসিয়ে গরম হতে দিয়েছি। আর হাত দিয়ে চেক করে নিচ্ছি গরম হয়েছে কিনা। হ্যাঁ, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি এতে 1/2 লিটার পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার কাছে আচারে একটু তেলটা বেশি হলে ভালো লাগে খেতে। আর এই তেলটা দিয়ে খিচুড়ি অথবা ভাতের সাথেও অনেক দারুণ লাগে। আর তেলটা গরম হয়ে গেলে এখন আমি ফোড়নের জন্য যে মশলাগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা ভালো করে ফোড়ন উঠে গেলে এরপর আমি বাকি মশলাগুলো দিব। ফোড়নের পর যখন সুন্দর একটা সুঘ্রাণ বের হবে, তখন এটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি যে রসুনগুলো ছুলে রেখেছিলাম রসুনগুলো দিয়ে তেলের মধ্যে একটু ভেজে নিব কিছুক্ষণ।
রসুনগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপরে আমি এখানে যে সরিষাটা ভিনেগার দিয়ে বেটে রেখেছিলাম সেই সরিষাটা এর মধ্যে দিয়ে এটাকে ভালোক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আর এটা দেওয়ার পর তেলটা অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে, পুড়ে যাবে, তাতে আচারটা তেতো হয়ে যাবে। আর এই সরিষা দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি সবার আগে আখের যে গুড়টা রেখেছিলাম সেটাকে টুকরো টুকরো করে ভেঙে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে নিয়ে নেব। চিন্তা করার কিছু নেই, কারণ এটা কিছুক্ষণ তেলে আর কি গরমে থাকলেই গুড়গুলো গলে যাবে, শিরায় পরিণত হবে। তারপরে এখানে আমি যে চিনিটা রেখেছিলাম চিনিটা দিয়ে দেব। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। তারপরে এই দুইটা একসাথে মিশে যখন দেখব পাতলা একটা শিরার মতো হয়ে গেছে, তারপরে আমি এর মধ্যে আমগুলোকে ছেড়ে দিব, যে আমগুলোকে আমি সিদ্ধ করে রেখেছিলাম। এরপর আমগুলোকে আমি সবগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরি মিশে না যায়। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে আমি এখন দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া আর 3 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমার আমটা টক ঝাল আর মিষ্টি হবে তাই ঝালটা একটু বেশি দিতে হবে। আর আমাদের গাছের আমগুলো তো অনেক টক, টকের কথা তো না বললেই হয়। আর এই জন্য আমি মিষ্টিটাও পরিমাণে একটু বেশি দিয়েছি, তাই এই আচারটা হবে টক ঝাল মিষ্টি। এখন এগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি দিয়ে যে গুঁড়া মশলাটা করে রেখেছিলাম তার অর্ধেকটা আমি দিয়ে দিব। আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছিলাম স্বাদ মতো। সেটা কোনোভাবে শ্যুট থেকে মিস হয়ে গেছে, সেটা শ্যুট করা হয়নি। আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, যতটুকু আপনার পছন্দ করেন। আর মনে রাখতে হবে এটাকে আমি যখন সিদ্ধ করেছিলাম তখন আমি কিছুটা লবণ দিয়েছিলাম, তাই সেই লবণটা সেই অনুযায়ী টেস্টটা বুঝে দিতে হবে। এরপর আচারটাকে অনবরত নেড়ে চেড়ে এটাকে ভালো করে রান্না করে নিতে হবে। আর আচার বানানোর একটা বিশেষত্ব হলো এটাকে অনবরত নাড়তে থাকতে হয়, না হলে নিচে লেগে যায়। আর নিচে লেগে গেলে আচারটা খেতে একদম ভালো লাগে না। আচারটা অনেকটা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। এটা আচারটাকে সংরক্ষণ করতে আমাদেরকে সাহায্য করবে। আর এর মধ্যে আমার টোটাল লেগেছিল 1.5 কাপ, কারণ আমি সরষের মধ্যে আধা কাপ দিয়ে দিয়েছিলাম। আচারটা অনেকটা হয়ে গেছে। এখন এর মধ্যে এর জন্য আমি বাকি যে গুঁড়া মশলাটা আছে সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়েচেড়ে এটাকে নামিয়ে নিব। এই গুঁড়া মশলাটা নামানোর আগে দিলে আচারের ঘ্রাণটা অনেক সুন্দর আসে। আর আচারটা হয়ে গেছে এটা আমরা কখন বুঝবো, যখন দেখব আমগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবং আচারটা রান্না হতে হতে এর তেলগুলো উপরে উঠে গেছে, তখন আমরা বুঝবো যে আচারটা হয়ে গেছে। এবং এরপরে আমরা চুলা বন্ধ করে এটাকে ঠান্ডা করে তারপরে বয়ামে ভরে নিব। তো আমরা ফিরে আসছি আচারটা ঠান্ডা হওয়ার পর। আমার আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি আপনাদের একটা বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি আচারটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আর এর স্বাদ তো মুখে বলার মতো না। এটা আপনারা একবার এই রেসিপি দেখে বাসায় বানিয়ে খেলে বুঝতে পারবেন। তাই আর দেরি না করে এখনই আমের সিজন শেষ হওয়ার আগেই আম কিনে আমার এই রেসিপি দেখে আমের আচারটি বানিয়ে নিন, আর আমাকে কমেন্ট করে জানান কেমন হলো। এরপর আমগুলোকে আমি কাচের বয়মে নিয়ে সংরক্ষণ করব। আর এখানে আমি ট্যাঙের কাচের বয়ম আর কফির বয়ম নিয়ে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে গরম পানিতে ধুয়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। আর আগে আবারও বলছি, মনে রাখতে হবে এখানে কোনো পানি থাকা যাবে না। আমি সবগুলো বয়মে নিয়ে নিয়েছি আচারগুলো। আর এই আচারগুলোকে আমি এখন রোদে দেওয়া ছাড়াও আমি 6 মাস থেকে 1 বছর এগুলোকে এভাবেই রেখে খেতে পারবো। যে কোনো আচার মূলত কাচের বয়ামে রাখলে অনেক দিন ভালো থাকে। আপনারা চাইলে এগুলো প্লাস্টিকের কন্টেনারে নিয়ে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, আবার রোদেও দিতে পারেন। আর এই আচারটার আসল স্বাদ পেতে হলে অপেক্ষা করতে হবে 2 থেকে 3 সপ্তাহের মতো, কারণ 2 থেকে 3 সপ্তাহ পার হয়ে গেলে আমের ভিতরে এর রসটা, চিনির শিরাটা ভালো করে ঢুকে যাবে আর এটার টেস্টটা আর অনেক বেশি ভালো আসবে। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের খোসাসহ আচার। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর যারা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।